টেকনাফ সীমান্তের ওপারে গোলাগুলি, বিস্ফোরণে আতঙ্কে স্থানীয়রা। নতুন অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক বিজিবি। মাইমার সীমান্ত অবস্থাতে এই যে বিমান একটা এসে হঠাৎ করে হামলা করে দিচ্ছে। সাইডটা আওয়াজ হয়েছিল, প্রথম একটা হয়েছিল মনে করেন 20 মিনিট পর, আরেকটা হয়েছিল এরপর ওরা দুটো হয়েছিল। আমরা স্থানীয় যারা বাসিন্দা রয়েছে অনেক আতঙ্কের মধ্যে ছিলাম, কারণ বিগত সময়ও এরকম ঘটনা ঘটছিল। ঐক্যবদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে চায় সরকার, নজরুল বর্ষের উদ্বোধনের পর বললেন প্রধানমন্ত্রী। নতুন প্রজন্মের মধ্যে জাতীয় কবির সৃষ্টি ছড়িয়ে দেয়াই লক্ষ্য। তিস্তা প্রকল্পে শি জিনপিং সরকারের অবস্থান অপরিবর্তিত। চীনা রাষ্ট্রদূত জানালেন প্রধানমন্ত্রীর সফরে মিয়ানমার সহ ত্রিদেশীয় করিডোরে গুরুত্ব দিয়েছে বেইজিং। সারা দেশে একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা, ৩২,০০০ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে দূর হলো আইনি বাধা। আজকে বিকেলের ভিতরেই আমরা পিএসসিকে এই নেগোসিয়েশনগুলি পাঠাবো এবং তারা যেন স্পেশাল এই নিয়োগগুলো আমাদের দিতে পারে। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মিয়ানমারের রাখাইন রাজ্যে দফায় দফায় গোলা ও মর্টার শেল বিস্ফোরণে কেঁপে উঠেছে এপারের টেকনাফ সীমান্ত। বেশ কিছুদিন বিরতির পর মিয়ানমারে আবার সংঘাতে সীমান্তবর্তী মানুষ এখন আতঙ্কে। এই সুযোগে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে সীমান্তে সতর্ক অবস্থায় আছে বিজিবি। বুধবার রাত থেকে টেকনাফ সীমান্তের ওপারে থেমে থেমে গোলা ও মর্টার শেল বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে সীমান্তবর্তী এলাকা। কিছুদিন বিরতির পর মিয়ানমার সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে আবারও সংঘাত শুরু হয়েছে বলে ধারণা টেকনাফের বাসিন্দাদের। মাইমার সীমান্ত অবস্থাতে এই যে বিমান একটা এসে হঠাৎ করে হামলা করে দিচ্ছে। প্রথমে ৫ থেকে ৭টার মতো মারছে বড় অস্ত্র, দুরুম করে আওয়াজ করছে। শোনার পর আমার থেকে বই লাগছে। কি ডেবা মারছে কি ডাবা মারছে কি বং মারছে এটা জানি না, কিন্তু তাত্রা আছে এরকম দেখছি। দফায় দফায় বিস্ফোরণে টেকনাফের সীমান্তবর্তী এলাকা জাদিমুরা থেকে শাহপুরীর দ্বীপে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নাফ নদীর তীরবর্তী সাবরাং, শাহপুরীর দ্বীপ, টেকনাফ পৌরসভা ও নীলা সীমান্তের মানুষজনও আছেন উদ্বেগ উৎকণ্ঠায়। সাইডটা আওয়াজ হয়েছিল, প্রথম একটা হয়েছিল মনে করেন 20 মিনিট পর, আরেকটা হয়েছিল এরপর ওরা দুটো হয়েছিল। ওখানে গোলাগুলি হচ্ছে এবং বিমান হামলা হচ্ছে, তবে আমরা স্থানীয় যারা বাসিন্দা রয়েছে অনেক আতঙ্কের মধ্যে ছিলাম। সংঘাতের ফাঁকে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা রোধে সীমান্ত জুড়ে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। জোরদার করা হয়েছে টহল। অনেক রোহিঙ্গাই চেষ্টা করে নদী পার হয়ে বাংলাদেশে চলে আসার চেষ্টা করে, এর আগে দেখেছি। তো সেই হিসাবে আমরা সতর্ক অবস্থা আছি যেন কোনো রোহিঙ্গা ওদিকে না প্রবেশ করতে পারে, সেটা আমরা সতর্ক অবস্থা আছি। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে সর্বদা সতর্ক অবস্থানে আছে। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ। অপশক্তি, বিভেদ, বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও ঐক্যবদ্ধ রাষ্ট্র সমাজ নির্মাণ করতে চায় সরকার। এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, আন্দোলন সংগ্রামের বিরুদ্ধে বরাবরই অনুপ্রেরণা যোগায় বিদ্রোহী কবির গান, কবিতা। নজরুল বর্ষের উদ্বোধন করে প্রধানমন্ত্রী আরও বলেন, যাপিত জীবনের অনিবার্য অংশ নজরুলের সাথে নতুন প্রজন্মের যোগাযোগ আরও নিবিড় করতেই এই আয়োজন। কয়েক সপ্তাহ আগে ত্রিশালে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দেন 2026-27 হবে নজরুল বর্ষ। সেই ঘোষণার আলোকে শুরু হচ্ছে জাতীয় কবির অমর সৃষ্টি নিয়ে সাহিত্য সম্মেলন, গবেষণা, সেমিনার, সাংস্কৃতিক উপস্থাপনা, নাট্য উৎসব সহ নানা অনুষ্ঠান। প্রত্যেক জেলায় উপজেলায় অংশ নেবেন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। সকালে সচিবালয়ে নজরুল গবেষক, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। নজরুল বর্ষ নিয়ে সবার মতামত জানতে চান। এত কিছু হয়তো কবে করা হবে জানে না, অন্তত কিছুখানি যদি করা হয়, যতখানি পরিকল্পনা হচ্ছে ততখানি যদি ইমপ্লিমেন্ট করতে পারি আমরা, তবেই সেটা সার্থক। পরে সরকার প্রধান বলেন, মুক্তিযুদ্ধে কবি নজরুলের কবিতা গান ছিল অনুপ্রেরণার উৎস। আন্দোলন সংগ্রামে তার সৃষ্টি হয়ে ওঠে প্রতিবাদের ভাষা। আগামী প্রজন্মের কাছেও তিনি থাকবেন প্রাসঙ্গিক। সকল আন্দোলন সংগ্রামে তার
সৃষ্টিশীলতাই হয়ে ওঠে প্রতিবাদ প্রতিরোধের মূল ভাষা। তিনি আমাদের জাতীয় জীবনের অনিবার্য অংশ, শুধু অতীত নয়, আজকের প্রজন্মের জন্য, এমনকি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নজরুল আমাদের জীবনে প্রাসঙ্গিক। এ কারণেই আমাদের জাতীয় কবির জীবন ও কর্মের সঙ্গে গণমানুষ, বিশেষ করে বর্তমান প্রজন্মের সম্পর্ক আরও গভীর ও নিবিড় করার লক্ষ্যে নানা আয়োজনে নজরুল বর্ষ শুরু করা হয়েছে। কবি নজরুলের সাহিত্যকর্ম চার দেয়ালে আবদ্ধ না রেখে মানুষের ঘরে ঘরে পৌঁছানোর আহ্বান জানান তিনি। কবি নজরুলের জীবন ও কর্ম, তার চিন্তা, দর্শন ছড়িয়ে দেওয়া প্রয়োজন। বছর জুড়ে প্রতিটি অনুষ্ঠান সফলভাবে পালন করা অত্যন্ত জরুরি বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এ সময় দেশের সব মানুষের নিরাপত্তা নিশ্চিতে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। জানান, প্রাণীরাও থাকবে হিংস্রতা মুক্ত। অপশক্তি নিজেদের হীন দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিভেদ, বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমান কালের মূল্যবোধ। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। শুধু মানুষের এই নিরাপত্তা নয়, আসুন কোনো প্রাণীও মানুষের হিংস্রতার শিকার যেন না হয়, বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায়। অনুষ্ঠানে নজরুল বর্ষ উপলক্ষে ডাক টিকিট ও লোগো উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। নতুন সরকারের প্রথম চীন সফর সম্পূর্ণভাবে সফল হয়েছে। রাজধানীর বাড়িধারায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন রাষ্ট্রদূত ইয়া ওয়েন। বলেন, তিস্তা প্রকল্পে অব্যাহত থাকবে শি জিনপিং সরকারের প্রতিশ্রুতি ও সহযোগিতা। জানান, প্রধানমন্ত্রীর সফরে চীন বাংলাদেশ সরাসরি সংযোগ এবং ত্রিদেশীয় অর্থনৈতিক করিডোরের বিষয়টি গুরুত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর দুদেশের সম্পর্কের ইতিহাসে মাইলফলক উল্লেখ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। সকালে চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রদূত বলেন, এই সফরে চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে পৌঁছেছে। এ সময় বহুল আলোচিত তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত, এমনটা জানিয়েছেন রাষ্ট্রদূত ইয়া ওয়েন। তিস্তা প্রকল্পে চীনের অবস্থান ও প্রতিশ্রুতি অপরিবর্তিত। চীন তাদের সামর্থ্যের মধ্যে থেকে এই প্রকল্পে বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখবে। দুদেশের বিশেষজ্ঞদের দ্রুত সম্ভাব্যতা সমীক্ষা এবং সংশ্লিষ্ট কারিগরি কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। করিডোর ও সরাসরি সংযোগে নতুন উদ্যোগ নিয়ে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ ও চীন আঞ্চলিক সংযোগ জোরদারে নতুন বিকল্প নিয়ে কাজ করবে। সফরে চীন, মিয়ানমার, বাংলাদেশ অর্থনৈতিক করিডোর উন্নয়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে বলেও জানান তিনি। এতে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি নেই বলেও জানান রাষ্ট্রদূত। এসব উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক সংযোগে নতুন কৌশলগত সুযোগ সৃষ্টি করবে। বিশেষ করে দ্বিপাক্ষিক সম্পর্কের জোরদারে চীন, মিয়ানমার, বাংলাদেশ অর্থনৈতিক করিডোরে প্রভাব ফেলবে। এছাড়া বাণিজ্য ও বিনিয়োগে নতুন অগ্রগতি নিয়েও ইয়া ওয়েন বলেন, দুদেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আরও এগিয়ে নিতে সম্মত হয়েছে। একই সাথে ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিল্প, অর্থায়ন, স্বাস্থ্য, শিক্ষা ও সংস্কৃতি খাতে সহযোগিতা সম্প্রসারণের সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ চীনে তাদের প্রথম বিদেশি কার্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছে। তাজা কাঁঠাল চীনে রপ্তানির জন্য উদ্ভিদ সুরক্ষা প্রটোকল স্বাক্ষরিত হয়েছে। আমের পর এবার বাংলাদেশের কাঁঠালও চীনের বাজারে প্রবেশ করবে। তাছাড়া এক চীন নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ঢাকা। অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন জানিয়েছে বেইজিং। ইয়া ওয়েন বলেন, জাতিসংঘ সহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের বৃহত্তর ভূমিকা সমর্থন করে চীন। পাশাপাশি ব্রিক্সে বাংলাদেশের অংশগ্রহণ এবং সাংহাই সহযোগিতা সংস্থার অংশীদার হওয়ার আবেদনেও সমর্থন অব্যাহত রাখবে চীন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।
কোপা আমেরিকার মধুর স্মৃতিমাখা মিয়ামির হার্ড রক স্টেডিয়াম 2026 বিশ্বকাপে এবার মুখোমুখি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইতিহাস গড়া জায়ান্ট কিলার কেপ ভার্দে। একদিকে চোট কাটিয়ে ফিরেছেন রোমেরো, অন্যদিকে লিঙ্কউইনের প্রতিভায় গড়া ব্লু শার্কসদের প্রাচীর 40 বছরের ভোজিনহা। মেসি লাউতারোদের আক্রমণ নাকি বুবিস্তার কাউন্টার অ্যাটাক স্ট্র্যাটেজি, কে হাসবে শেষ হাসি? উত্তর মিলবে শনিবার ভোর 4টায়। 2026 ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাসে রুদ্ধদ্বার অনুশীলন শেষে আলবিসেলেস্তেরা এখন মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে, যেখানে রয়েছে তাদের 2024 কোপা আমেরিকা জয়ের মধুর স্মৃতি। তবে ম্যাচের আগে একাদশ নিয়ে মধুর সমস্যায় কোচ লিওনেল স্ক্যালোনি। প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে অনুশীলনে 13 জনকে বিপস পড়ালেও নিশ্চিত হয়ে গেছে চোট কাটিয়ে দলে ফিরছেন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। লেফট ব্যাকে মেদিনা নাকি তাগলিয়াফিকো, আর আক্রমণে মেসির সঙ্গী লাউতারো মার্তিনেজ নাকি আলভারেজ, তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। জর্ডানের বিপক্ষে গোল পাওয়ায় লাউতারো অবশ্য কিছুটা এগিয়ে। অন্যদিকে আর্জেন্টিনার প্রতিপক্ষ কিন্তু কোনো সহজ দল নয়। ইতিহাস গড়া জায়ান্ট কিলার কেপ ভার্দে। ফিফা র্যাঙ্কিংয়ের 64 নম্বরে থাকা দলটি স্পেন, উরুগুয়েকে রুখে দিয়ে এখনও অপরাজিত। মজার ব্যাপার হলো তাদের 26 জনের 14 জনই প্রবাসী। সবাইকেই পেশাদার নেটওয়ার্কিং সাইট লিঙ্কডইনের মাধ্যমে খুঁজে বের করা হয়েছে, আর তাদের পোস্টের নিচে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছেন 40 বছর বয়সী গোলরক্ষক ভজিনিও। স্পেনের বিপক্ষে 7টি সেভ করে যিনি এখন 17.4 মিলিয়ন ফলোয়ারের সোশ্যাল মিডিয়া সেন্সেশন। কেপ ভার্দে কোচ বুবিস্তার সুশৃঙ্খল রক্ষণ ও কাউন্টার অ্যাটাক কৌশলের ব্লু শার্কদের রুখতে ডিপল এনজোদের মধ্যমাঠই আর্জেন্টিনার ভরসা। শনিবার বাংলাদেশ সময় রাত 4টায় মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে শুরু হবে এই মহালড়াই। এই ম্যাচে জয়ী দল শেষ 16তে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া অথবা মিশরের। মেগা ম্যাচটিতে কে হাসবে শেষ হাসি? মেহেদি নাইম, যমুনা স্পোর্টস। দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হচ্ছে এইচএসসি পরীক্ষা। ব্যতিক্রম শুধু কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড। এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার অংশ নেয় 12,70,583 শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল 10টায় শুরু হওয়া পরীক্ষা শেষ হয় দুপুর 1টায়। প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল, রচনামূলক বা তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশজুড়ে 2,697টি কেন্দ্রে পরীক্ষা দেন শিক্ষার্থীরা। এবারই প্রথম কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তার কাছে ছিল বডি ওর্ন ক্যামেরা। এছাড়া নকল প্রতিরোধে সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা পর্যবেক্ষণের জন্য একটি মনিটরিং সেল গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। রাজধানীতে বৈরী আবহাওয়ার কারণে বৃষ্টিতে ভিজে ও ছাতা হাতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন শিক্ষার্থীরা। পরীক্ষা শেষে অনেক শিক্ষার্থী জানান, রচনামূলক বা তত্ত্বীয় সহজ হলেও বহু নির্বাচনী কিছুটা কঠিন হয়েছে। প্রশ্নপত্র তো আলহামদুলিল্লাহ, প্রিপারেশন আলহামদুলিল্লাহ, লেখছি ভালোই, এখন বাকিটা আল্লাহ ভরসা। প্রশ্নপত্র অনেক কঠিন ছিল, মানে আমি যেরকম এক্সপেক্ট করছিলাম কঠিন লাগছে, মানে এমসিকিউ খুবই খারাপ হয়েছে। এত মানে সহজও হয়নি আবার কঠিনও হয়নি, মোটামুটি স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন। বইয়ের বাইরে কোনো কিছু আসে নাই, বই থেকে আসছে, বইয়ের বাইরে কোনো কিছু আসে নাই। মোটামুটি ভালোই ছিল। 32,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আর কোনো আইনি বাধা নেই। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, আপিল বিভাগের এই রায় শৃঙ্খলা ফেরাবে শিক্ষা ব্যবস্থায়। এছাড়া শিক্ষা সংক্রান্ত অন্য মামলাগুলোর দ্রুত শুনানির পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। এদিকে সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, প্রধান শিক্ষকের 36,235টি পদ শূন্য। এই পদে পদোন্নতি দেয়া হলে সহকারী শিক্ষকের পদ শূন্য হবে 38,543টি। এছাড়া উচ্চ মাধ্যমিকে 4,000 শিক্ষকদের শূন্য পদ রয়েছে। তিনি আরও জানান, আজই পিএসসিতে পাঠানো হবে রিকুইজিশন। বিশেষ নিয়োগের মাধ্যমে এসব শূন্য পদ দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। মামলা জটের কারণে 2029 থেকে 2026 সাল পর্যন্ত মামলার আপিল শুনানির উদ্যোগ নেওয়া হয়নি। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের ফলে বড় একটি জটিলতার নিরসন হলো।
আমরা যদি 36,235 জন শিক্ষককে এখন প্রমোশনটা দিতে পারি, সেই সাথে আমাদের ইমিডিয়েটলি আমাদের আসন শূন্য হয়ে যাবে 38,443 জন। দীর্ঘদিন পর্যন্ত যে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 32,000 প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে আইনি জটিলতা ছিল, আজকের এই রায়ের মাধ্যমে সেই জটিলতা দূরীভূত হলো। বাংলাদেশের ভিসা নীতি সহজ করতে যাচ্ছে সরকার। বিনিয়োগ, পর্যটন, দক্ষ মানব সম্পদকে গুরুত্ব দিয়ে প্রায় 20 বছর পর নতুন ভিসা নীতি অনেকটাই চূড়ান্ত করেছে নির্বাচিত সরকার। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি জানান, 2006 সালে সর্বশেষ ভিসা নীতি হয়েছিল বাংলাদেশের। চূড়ান্ত খসড়ার উপর অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠিত কমিটি 1 মাসের মধ্যে মতামত দেবে। এরপরই চূড়ান্ত ভিসা নীতি অনুমোদন দেবে মন্ত্রিসভা। বিদেশিদের বাংলাদেশে আগমনে উৎসাহিত করতে ভিসা নীতি সহজ করা হচ্ছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। নতুন ভিসা পলিসিতে 34 টাইপ ক্যাটাগরি করা হয়েছে বলেও জানান তিনি। নাসিমুল গনি বলেন, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখাকে প্রাধান্য দেওয়া হয়েছে এই ভিসা নীতিতে। মন্ত্রিসভার 11তম বৈঠকে 5টি ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। ওরা যা দেবে আমরা তাই করতাম, কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডল দেখা যাচ্ছে যে আমাদের কিছু জায়গায় দরকার বেশি। সেখানে তার একজন ব্যবসায়ী যদি আসে, আমার জন্য সুবিধা, সেই দেশে ইনভেস্ট করতে পারবে। তো এই নিরিখে এই বোর্ডটা আমাদের হয়েছে। সেই কারণে আমরা এই গভর্নমেন্ট চাচ্ছে যে একটা ইকোনমিক থ্রাস্ট হোক, বিভিন্ন জায়গায় চেষ্টা করা হচ্ছে, তার মধ্যে একটা অংশ হলো এটা। থাইল্যান্ডে 11 বছরের শিশুর পিকআপ ভ্যান চাপায় 8 বৌদ্ধ ভিক্ষু নিহত, আহত অন্তত 14 জন। বৃহস্পতিবার দেশটির মুগদাহান প্রদেশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রদেশটির পুলিশের প্রধান ফরাসি বার্তা সংস্থা AFPর বরাতে এই তথ্য নিশ্চিত করে। 35 জন বৌদ্ধ ভিক্ষুর একটি দল প্রায় পায়ে হেঁটে তীর্থযাত্রায় বেরিয়েছিলেন। যাত্রা শুরুর মাত্র 30 মিনিটের মাথায় একটি অনিয়ন্ত্রিত পিকআপ ভ্যান তাদের পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলে প্রাণ যায় 5 জনের। চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও 3 জন। আহত 4 জনের অবস্থা আশঙ্কাজনক। 11 বছরের শিশুটি তার বাবা মায়ের অজান্তেই বাড়ি থেকে পিকআপ ভ্যানটি নিয়ে বেরিয়েছিলেন। এর কিছুক্ষণ পরেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি তুলে দেয় বৌদ্ধ ভিক্ষুদের ওপরে। 5ম সিজন শেষ করেছে বাংলাদেশের ক্রিয়েটরদের কাজের স্বীকৃতি দেওয়ার প্ল্যাটফর্ম মার্ভেল অফ টুমরো। এই উপলক্ষে বৃহস্পতিবার রাতে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এই সিজনে 25 জন ক্রিয়েটরকে পুরস্কৃত করা হয়। এর পাশাপাশি বাংলাদেশের টেলিভিশন, থিয়েটার বা নাটক, গান, নাচ এবং সামগ্রিক বিনোদন জগতের 90 দশক এবং 2000 সালের শুরুর দিকে অনবদ্য অবদান রাখা 13 জন কিংবদন্তি তারকাকে বিশেষ শ্রদ্ধা জানানো হয়। ডিজিটাল জগতের ক্রিয়েটর, বিভিন্ন ব্র্যান্ড, ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ, মিডিয়া, প্রফেশনাল, সাংস্কৃতিক আইকন এবং ডিজিটাল কমিউনিটি বা অনলাইন সমাজকে এক করার জন্য আয়োজনটি করা হয়েছে। আয়োজনের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। এই পুরস্কারটা মার্ভেল ফিউচার অফ টুমরো, এটা আমি দ্বিতীয়বারের মতো পেলাম। ওয়ার্ল্ড কাপ চলছে, ওয়ার্ল্ড কাপের ভাষায় যদি বলি যে ব্রাজিলের 5টা স্টার আছে, আর্জেন্টিনার 3টা স্টার আছে, আমিও নেক্সট থেকে এখানে 2টা স্টার লাগিয়ে ঘুরবো কিনা সেটা চিন্তা করছি। প্রথমত মার্ভেলের এই প্রোগ্রামে আমি প্রথমবার আসলাম এবং এত সুন্দর একটা প্রোগ্রাম, এত জমজমাট, এত মানুষের সমাগম, কন্টেন্ট ক্রিয়েটার এবং আমরা যারা মিডিয়াতে কাজ করছি সবাই, সো খুবই ভালো লাগছে। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।